ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সম্ভাবনা রয়েছে বললেন প্রধান উপদেষ্টা। পলাতক দলের বিরুদ্ধে দেশ অস্থিতিশীল করার অভিযোগ। বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি। পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম হল ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম কমল 28 টাকা। 2-1 দিনের মধ্যে সয়াবিনের সরবরাহ স্বাভাবিক হবে বললেন বাণিজ্য উপদেষ্টা। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিতে আজ নামছে ভারত অস্ট্রেলিয়া। নকআউটের রেকর্ডে এগিয়ে অজিরা। গ্রুপ পর্বের জয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। আসসালামু আলাইকুম। সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, সম্ভবত এ বছরের ডিসেম্বরের মধ্যেই ভোট হবে। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। এ সময় রোহিঙ্গাদের জন্য ৬৮ মিলিয়ন ইউরো সহায়তার প্রতিশ্রুতি দেয় প্রতিনিধি দলটি। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাসদার লাবিব সহ একটি প্রতিনিধি দল। রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার কথা বলেন তারা। ঘণ্টাব্যাপী বৈঠকে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির সুযোগ, বন্যা ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং সংস্কার উদ্যোগ সহ জ্বালানির সংযোগ নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ, যা এবছরের মধ্যেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। এদিকে হাসিনা সরকারের আমলে দেশের জনগণের উপর সংগঠিত সকল নৃশংসতা নথিভুক্তকরণের উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এটা না হলে সত্য জানা এবং ন্যায় বিচার নিশ্চিত করা কঠিন হবে। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কুইন লুইস সহ একটি প্রতিনিধি দলের সাক্ষাতে এমন মন্তব্য করেন তিনি। রাজধানী কাকরাইলে আঞ্জুমান মফিদুল ইসলামের দোয়া ও ইফতার মাহফিলে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ সময় আঞ্জুমান মফিদুল ইসলামকে একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন তিনি। উপমহাদেশে এরকম দৃষ্টান্ত আছে কিনা আমার জানা নেই। কাজেই সে একটা অনন্য প্রতিষ্ঠান হিসেবে যে এত বছর ধরে সেবা চালিয়ে যাচ্ছে, কোনোদিন এটা নিয়ে কোনো খবর কাগজে প্রকাশিত হয় না। একমাত্র বলা হয়েছে আঞ্জুমান মফিদুল ইসলাম লাশ দাফন করেছে। এই দুটো শব্দের সঙ্গে আমরা পরিচিত। জিয়া টাওয়ার নামের প্রতিষ্ঠানটির একটি নতুন ভবনও উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। একটি পলাতক দল সর্বাত্মকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের 7 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্র নেতৃত্বের নতুন দলসহ সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশ পুনর্গঠনে কাজ করছে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ক্ষমতা গ্রহণের প্রায় 7 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্র নেতৃত্বের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন তিনি, যেখানে উঠে এসেছে ভারত বাংলাদেশ সম্পর্ক অবনতির প্রসঙ্গও। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জানান, ক্ষমতা গ্রহণের পর কিভাবে ধ্বংসস্তূপ থেকে আসল চেহারাটা বের করে আনার চেষ্টা করেছেন। পতিত ফ্যাসিস্ট সরকারের সীমাহীন দুর্নীতি, দুঃশাসন থেকে মুক্ত করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করতে চায় অন্তর্বর্তী সরকার। এগুলো আর কি যেটা সময় মতো আমরা করতে চেয়েছি ওই সময় মতো পাইনি। আমরা অনেকগুলো সংস্কার কমিশন করেছি, আমাদেরকে 90 দিনের মধ্যে তাদের কমিশনের রিপোর্ট দেওয়ার কথা, তারা দিতে পারে নাই। আমি তাদেরকে অভিযোগ করছি না, কারণ বিশাল একটা কাজ, আর একটু সময় চেয়েছে, 1 মাস সময় চেয়েছে, আরো 2 মাস সময় চেয়েছে, কাজে ওইটুকু একটু পিছিয়ে গেছে। এগুলো আর কি, এগুলো কাজ করতে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আমি যদি আইনশৃঙ্খলার বিষয়ে ফিরে আসি, পরিস্থিতি যে অবনতিটা হয়েছে, অনেকে বলছেন যে তারা
নানা রকম ভয়ে আছেন, আতঙ্কে আছেন, যেহেতু অপরাধ তারা দেখছেন যে বেড়েছে, রাস্তাঘাটে অপরাধ বেড়েছে। এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না? সমস্যাটা চেষ্টা কোথায় করছি হচ্ছে? আমরা। সমস্যা আপনিও জানেন, আমিও জানি। প্রথম দিকে সমস্যা ছিল যে পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম তারা ভয়ে রাস্তায় নামছিল না, কারণ দুদিন আগে তারা এদেরকে গুলি করেছে। কাজে মানুষ দেখলেই সে ভয় পায়। কাজে তাকে ঠিক করতে করতে আমাদের কয়েক মাস চলে গেছে। এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, আবার নিয়ম শৃঙ্খলার দিকে আমরা রওনা হয়েছি, কাজ করতে থাকবো। অন্তর্বর্তী সরকারের প্রতি দেশের মানুষ সহ সারা বিশ্বের আস্থা ও সমর্থন রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা জানান, কিছু ভুল ত্রুটি থাকবেই, এর মধ্য দিয়েই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে। আমি বলবো যে ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম, এখন একটা নতুন চেহারা আসছে, ভেসে উঠছে যে আমরা অর্থনীতি সহজ করেছি, দেশ বিদেশের আস্থা অর্জন করেছি। এটা তো পরিষ্কার, সারা দুনিয়ার আমরা আস্থা স্থাপন করতে পেরেছি। ছাত্র জনতার নতুন দল নিয়েও নিজের মতামত জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। যে দেশে বলুন, তারা আমাদের উপর আস্থা স্থাপন করে। মোহাম্মদ অলিউল্লাহ, মোহনা সংবাদ। বিপুলভাবে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে জুলাই গণ অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন কাজে লাগাতে পারে সরকার, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত পাঠানোই হবে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের প্রথম শর্ত। মোহনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তারা এসব কথা বলেন। কাজী শাহরিনের বিশেষ প্রতিবেদন। জুলাই আগস্ট গণ আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হাসিনা সরকারের নিপীড়নকে মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বিশ্লেষকরা বলছেন, এরপর থেকেই দিল্লি সরকার একটু চাপে পড়ে যায়। আবার মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশ নিয়ে ট্রাম্পের কৌশলী জবাবে থতমত খেয়ে যায় মোদি প্রশাসন। যুক্তি হিসেবে হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলনে মোদির মৌনতাকে তুলে ধরেন বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট কর্তৃক বাংলাদেশ সংক্রান্ত বিষয়ের প্রশ্নোত্তরের বিষয়টি কৌশলগতভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে ছুড়ে দেওয়ার পরেও তিনি কিন্তু সমগ্র সংবাদ সম্মেলনে একটিবারের জন্য বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করেননি। ট্রাম্পের অবস্থান বাংলাদেশের জন্য কোনো চ্যালেঞ্জ তৈরি করবে না, উল্টো জাতিসংঘের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন নিয়ে দিল্লির কাছে হাসিনার প্রত্যাপনের বিষয়টি আরও জোরালোভাবে অন্তর্বর্তীকালীন সরকার উপস্থাপন করতে সক্ষম হবে। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘ রিপোর্ট, যেখানে বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হয়তোবা ভারত সরকারের কাছে বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাপনের দাবিটি আরো জোরালো করে তোলার চেষ্টা করবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনার পতনের পর থেকে ঢাকা দিল্লি সম্পর্কে ফাটল ধরে। মূলত পলাতক হাসিনাকে আশ্রয় দেয়া ও ভারতীয় মিডিয়ার ভুলভাল ও মিথ্যা তথ্যই দুদেশের সম্পর্কের অবনতির মূল কারণ বলে ধারণা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথম সমাধান আমি মনে করি হাসিনাকে দেশে ফেরত পাঠানো। একজন ফ্যাসিস্টকে যে গণহত্যা চালনা করে পালিয়ে আছে ভারতে, তাকে দেশে ফেরাতে হবে। নেতিবাচক বা উস্কানিমূলক নিউজ, এই নিউজগুলো কিন্তু বাংলাদেশের মানুষের যে সম্পর্কে আরো বেশি ফাটল ধরাইতেছে। এর বাইরে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কূটনৈতিক আলোচনা এবং গণমাধ্যমের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা। কূটনৈতিক পর্যায়ে আলোচনাটা শুরু হয়, তখন হচ্ছে দেশের মানুষের মধ্যে এক ধরনের আশার সঞ্চার হবে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। বদলে গেল বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর নাম, নতুন নাম হবে বাংলাদেশ স্যাটেলাইট 1। টেলিযোগাযোগ বিভাগ থেকে সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকে নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ দেয়া হলো। এদিকে রাজধানীর পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর নতুন নাম ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড এনসিজি। সোমবার বিসিবির সভার পর এই সিদ্ধান্তের কথা জানা যায়। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 28 টাকা কমানো হয়েছে। মার্চ মাসের জন্য 1478 টাকা থেকে কমিয়ে 1450 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এই দাম সোমবার সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে। বিইআরসি সোমবারের ঘোষণা অনুযায়ী একই সঙ্গে অটোগ্যাসের দাম প্রতি লিটারে 1 টাকা 31 পয়সা কমানো হয়েছে।
দু-এক দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সোমবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার পরিদর্শন শেষে বাজার পরিস্থিতি নিয়ে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা একথা বলেন। 60% হচ্ছে পাম অয়েল, এটা সরকার নির্ধারিত মূল্য থেকে আরও 20-25 টাকা কমে বিক্রি হচ্ছে, সেখানে কোনো সরবরাহের ঘাটতি নেই। সয়াবিন কেন্দ্রিক একটা সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে, যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং আমরা আশা করছি আজকে থেকে এইটা সরবরাহ ব্যবস্থা উন্নতি হচ্ছে। মাত্র 1 মিনিটেই 15 বছর ধরে চলা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার চূড়ান্ত নিষ্পত্তি করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সোমবার সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বেঞ্চ খালেদা জিয়াকে খালাস দেন। এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ 6531 প্রার্থীর নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালের 29 অক্টোবর 7 বছরের সাজা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। পরের বছর 30 এপ্রিল তার করা আপিল শুনানির দিন ধার্য থাকলেও তা আর হয়নি। 5 আগস্টের পট পরিবর্তনের পর একে একে সব মামলা থেকে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন। এরই প্রেক্ষিতে এই মামলায় গত 27 নভেম্বর হাইকোর্ট থেকে খালাস পান খালেদা জিয়া। এরপর এই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক ও রাষ্ট্রপক্ষ। সোমবার এই আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। সরকার এবং দুদক কর্তৃক দুটো আজকে আপিল করেছিল, দুটো মামলাতেই হাইকোর্টের আদেশ বহাল রাখছেন। বেগম খালেদার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার কারিগর ছিল, ইঞ্জিনিয়ার ছিল, তার তো পলাতক এখন। তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া ক্ষমতার অপব্যবহার করে অন্যায়ভাবে লাভবান হয়েছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানান দুদকের আইনজীবী আসিফ হাসান। এলিগেশন ছিল প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়া, বাট সমস্ত সাক্ষী ইনক্লুডিং আইও, ইনফরমেন্ট, ব্যাংকার, এক কথায় তারা স্বীকার করছে যে প্রধানমন্ত্রী হিসাবে কোথাও তার সিগনেচার বা কোনো কিছুই নাই। এদিকে গত ফেব্রুয়ারিতে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের 6531 জনের নিয়োগ বাতিল করে রায় দেন উচ্চ আদালত। তাৎক্ষণিকভাবে আদালত প্রাঙ্গণে নজিরবিহীন বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশীরা। এরপর নিয়োগ বহালের দাবিতে রাস্তায় নামেন ভুক্তভোগীরা। উপায় না দেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার সেই আবেদনের শুনানি শেষে নিয়োগ বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ। 2024 সালের কোটা সংক্রান্ত যে সরকারের প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশের যে সিদ্ধান্ত দিয়েছিল সেটির কার্যকারিতা স্থগিত করেছে। এর ফলে এই 6531 জন শিক্ষক যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন এবং যারা যোগদানের অপেক্ষায় ছিলেন, তাদের যোগদানের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা রইল না। অন্যদিকে নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত কোনো আসামিকে ক্ষমা করার ক্ষমতা প্রয়োগ কেন অসাংবিধানিক হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলের সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার নীতিমালা করার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচিত সংসদের মাধ্যমে দ্বিতীয় রিপাবলিক বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সকলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে দ্রুত তফসিল ঘোষণা করতে হবে। সোমবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা একথা বলেন। বিস্তারিত তানজিদ ভুইয়ার প্রতিবেদনে। জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, সরকারের সদিচ্ছা থাকলে জনগণের মতামত নিয়ে দেশের স্বার্থে যে কোনো কাজ করা সম্ভব। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে, তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেগুলো আপনি সংসদে এনে পাশ করতে হবে। সুতরাং আমরা মনে করি, আমরা স্বাগত জানাই, ওটা ওদের চিন্তাটা ওরা বলেছে,
অন্যান্য দল তাদের চিন্তার কথা বলছে। এদিকে নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সাইদা রফিকের জানা যায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন দলের সংকটকালীন সময়ে শাহিদার মতো সাহসী নেতারা প্রেরণা জুগিয়েছেন। দেশের নাগরিক যেভাবে বাঁচতে চায় সেই বাঁচার জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হওয়া দরকার সেই প্রতিষ্ঠানগুলোর এখনো সেই কার্যক্রম শুরু হয়নি। আসন্ন নির্বাচন কবে হবে, কিভাবে হবে এবং মানুষের মধ্যে যাতে কোনো ধরনের দ্বিধা না থাকে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়, এই পরিবেশগুলো এখন মানুষ নিশ্চিত করতে চায়। পরে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। এদেশের জনগণ জানতে চায় সেই পরিবেশের দিকে যাচ্ছে কিনা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের শহীদদের নিয়ে জামায়াতে ইসলামী রাজনীতি করতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার রাজধানীর লেডিস ক্লাব মিলনায়তনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত ইফতারে তিনি বলেন, এবারের রমজান একটা ভিন্ন পরিবেশে হচ্ছে। এ সময় শহীদ পরিবারগুলোর পাশে থাকার ঘোষণাও দেন ডাক্তার শফিক। ঈদের দিনটা ঘুরে ঘুরে সবগুলা শহীদ পরিবারের দুয়ারে হাজির হয়ে তাদের দোয়া নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যতটা পারে। ঠিক আমি আমার সহকর্মীদেরকে একই অনুরোধ করব, এই কাজটা যেন তারাও করে। এতে যদি শহীদ পরিবারের ওই শূন্যস্থানটা সামান্য আমাদের উপস্থিতির কারণে পূরণ হয়, মহান রবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ বলে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা ৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ও তার স্ত্রী পপি রানী ভৌমিকের বিরুদ্ধেও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুদক। সোমবার দুপুরে দুদক কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। সাবেক কাউন্সিলর ৫৯ নং ওয়ার্ড, অভিযোগ সংশ্লিষ্ট পপি রানী ভৌমিক, স্বামী আকাশ কুমার ভৌমিক, সাবেক সংসদ সদস্য খুলনা ৬। সম্পদ অর্জন ও তা বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। দ্বিতীয় রমজানেও জমজমাট ছিল রাজধানীর বেইলি রোডের ইফতার বাজার। সোমবার দুপুরের পর থেকেই নানা পদের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। বিক্রির শীর্ষে হালিম ও গুড়ের জিলাপি সহ বেশ কিছু আইটেম। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। বহু বছর ধরে বেইলি রোড কেন্দ্রিক ইফতারি বাজারের আলাদা নাম ডাক আছে। রমজানের শুরু থেকেই জমজমাট বেচাকেনা শুরু হয়েছে সেখানকার বাজারে। দ্বিতীয় দিনে ইফতারি কিনতে নবাবী ভোজ বেইলি পিঠাঘরে ক্রেতাদের ভিড়। হালিম, হরেক রকম জিলাপি, খিরসা, ফালুদা, চিকেন, ঝাল ফ্রাই, কাবাব সহ পছন্দের ইফতার সামগ্রী কিনতে পেরে খুশি ক্রেতারা। গতবার তুলনায় এবার একটু কম মনে হচ্ছে। ছোলা, জিলাপি, বেগুনি এগুলা গতবার তুলনায় একটু দাম বেশি। বাংলাদেশের যেহেতু উদ্যোগতির বাজার, এটা দাম জীবনেও কমে না, এবারও বরাবরই কম নাই। সার্বিকভাবে ধরতে গেলে শুধু এটাই না, বাজার অন্যান্য বাজার সব মিলেই আর কি এখন অনেক টাফ হয়ে গেছে মধ্যবিত্তের জন্য চলা। ক্রেতা উপস্থিতি ও বেচাকেনা নিয়ে বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। বেচাকেনা ওরকম ভাবে ভালো পাইতেছে, যেরকমটা আশা করছি ওরকমটা পাচ্ছে না, পরিমাণে কম। আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আমাদের বেচাকেনা চলতেছে, ভালো চলতেছে। কাবাব আইটেমটা একটু ভালো চলতেছে, পাশাপাশি হচ্ছে আপনার জিলাপি আছে 3 ধরনের, এটাও চলতেছে, বুরিন্দাটাও চলতেছে, আর হচ্ছে এখানে চিকেন ললিপপ একটা আছে, ওইটা ভালো চলতেছে। রমজানকে সামনে রেখে ইফতারি সামগ্রীর দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির কেন্দ্রীয় এই নেতা। এটা সংযমের মাস, একটা পবিত্র মাস, এবং আপনারা সবাই জানেন বাঙালিরা ভোজন বিলাসী এবং ইফতারের মাসে তারা কিছু খাওয়া দাওয়া করে থাকে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মাসে আমরা কোনো জিনিসের দাম বৃদ্ধি করব না, বরং কিছু দাম আমরা কম রেখেছি। সামনের দিনগুলোতে বেচা বিক্রি আরও বাড়বে বলে আশা করেন তিনি। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।
রমজানের শুরুতেই কেজিতে 50 থেকে 80 টাকা বেড়েছে সব রকম ফলের দাম। এতে ক্ষোভ জানিয়ে দাম নিয়ন্ত্রণে তদারকি বাড়ানোর তাগিদ দিয়েছেন ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন রোজায় পরিবহন খরচ বেশি হওয়ায় ফলের দামে প্রভাব পড়ছে। সুরাইয়া মুন্নির রিপোর্ট। রোজায় খেজুরের পর চাহিদা থাকে আপেল, কমলা, মাল্টা জাতীয় ফলের। তবে বরাবরের মতোই রমজান ঘিরে চড়া বাজার। আমদানি করা ফলের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 80 টাকা। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আছে তারা ফল এখন কিনতেই পারতেছি না। যে দামে আপনার নেওয়ার কথা সেই দাম বাড়তি। যারা সাধারণ জনগণ দিন আনে দিন খায়, দিন চলে, তাদের এমন বাজেট থেকে আলাদা। আনারস, কলা, পেয়ারা, তরমুজ সহ দেশি ফলের সরবরাহ ভালো। বিদেশি ফলের দাম বেশি হওয়ার ফলে ক্রেতা ঝুঁকছেন দেশি ফলমূলে। এই সুযোগে দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। আমাদের দেশের ব্যবসায়ীরা রমজান মাসের সুযোগ নেয় কোনটাতে কত বেশি দাম নেওয়া যায়। গতবার কিনলাম মেজরুলটা 1000 টাকা বা 1100 টাকাতে, কিন্তু এখন এবার দেখছি 1800 টাকাতে। রোজার আগে কিনছি 300 টাকা করিয়া এই ভুজি, এখন 350 টাকা। ফল যে খাইতে কি যে কষ্ট লাগে এটা যারা আছে সে খাইতে পারে। পাইকারি বাজারেও ফলের দাম বেড়েছে। এজন্য সিন্ডিকেটকে দায়ী করছেন বিক্রেতারা। গোড়া থেকে বাড়তি আসে, এজন্য আমরা একটু আর কি বাড়ায় বেশি। আমরা যেখান থেকে কিনে আনছি ওখানে দাম বাড়তি, আমরা আনে বিক্রি করতেছি। তরমুজ, বাঙ্গি এগুলোর দাম বেশি। আনন্দগুড়ের সিজনে মালের আমদানি কম। ওরা যদি না কমায় আমরা তো কমে আনতে পারবো না। সংযমের মাস রমজানে কেন পণ্যমূল্য বেড়ে যায় এবং বাজার নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয় না, সে প্রশ্নের উত্তর জানতে চান সাধারণ মানুষ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব পেরিয়ে মাঠে গড়াতে যাচ্ছে শেষ চারের লড়াই, যেখানে প্রথম সেমিফাইনাল ম্যাচে আজ দুবাইতে বাংলাদেশ সময় বিকেল 3টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। আসরে এ পর্যন্ত সবগুলো ম্যাচ জিতে আসলেও অজিদের মুখোমুখি হওয়া মানে বাড়তি চাপ ভারতের জন্য। যদিও এবারের অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে কতটুকু কি করতে পারবে তা নিয়েও আছে সংশয়। এ নিয়ে আরও জানাচ্ছেন মুদাসির আলী। 2023 সালে ওয়ানডে বিশ্বকাপে সবগুলো ম্যাচ জিতে আসলেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেই কপাল পুড়ে যায় ভারতের। ওয়ানডে বিশ্বকাপে হেক্সা মিশন সফল হয় অজিদের। 2025 সালে এসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সামনে সেই অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ জিতে গ্রুপ এর সেরা দল ভারত। অন্যদিকে অজিরা গ্রুপ পর্বে কেবল ইংল্যান্ডের বিপক্ষেই খেলতে পেরেছে পুরো একটি ম্যাচ। বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচে মাঠে নামা হয়নি এবং তৃতীয় ম্যাচে মাঠে নামলেও সেটি পুরোটা খেলতে পারেনি। ওয়ানডে বিশ্বকাপের সেই ফাইনাল ম্যাচটিতে এবার ফিরে যাওয়া যাক। সেবারে অস্ট্রেলিয়ায় থাকা মিশেল স্টার্ক, হ্যাজেলউড ও প্যাট কামিন্সের মিলিত শিকারে ভারত খুব একটা রান করতে পারেনি। 240-এ থেমে যায় টিম ইন্ডিয়া। এবারে এই তিনজনের একজনও নেই। এর ফলে স্বস্তিতে থাকতেই পারেন রোহিত কোহলিরা। এদিকে ভারতের বোলিং লাইনে কিন্তু নেই জসপ্রীত বুমরা। তবে সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে বরুণ চক্রবর্তী তার ঘূর্ণির ক্ষমতা দেখিয়ে নিয়েছেন 5 উইকেট। এছাড়াও আছেন পেসার মোহাম্মদ শামি। পাশাপাশি স্পিনার কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলকেও দুর্বল ভাবার সুযোগ নেই। তবে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু ভারতের বোলারদের দিকে চোখ রাঙাতে পারে। এবার অবশ্য দুবাইয়ের মাঠে অজিদের মোকাবেলা করবে ভারত, সুতরাং সেদিক থেকে বাড়তি সুবিধা আছে ভারতের। তবে আইসিসি ইভেন্টে অস্ট্রেলিয়ার কাছে কেন জানি প্রায়ই টিম ইন্ডিয়ার কপাল পুড়ে যায়। ইতিহাস কিন্তু তাই বলে। যদিও দু দলই দুবার করে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে। এবার দেখা যাক কি হয় সেমিফাইনালে। মুদাসসির আলী, মোহনা সংবাদ। রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া হোটেলে লাগা আগুনে 4 জনের মৃত্যু হয়েছে। এদের সবাই পুরুষ। এদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, বাকিরা এখনও অজ্ঞাত। সোমবার দুপুর 12:17 দিকে 6তলা হোটেলে ভবনটির 2 তলায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা 4 জনের মরদেহ উদ্ধার করে। এদিকে নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী, শিশুসহ 8 জন দগ্ধ হয়েছে। সোমবার ভোররাতে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান, দগ্ধদের হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
সুন্দরবন সহ সংরক্ষিত বনাঞ্চলে অগ্নিকাণ্ড রোধে বন কর্মকর্তাদের আগাম নজরদারির নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার বিকেলে বন অধিদপ্তরের বিশ্ব বন্যপ্রাণী দিবসের আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ নির্দেশ দেন। জানান, মধুপুরের 150 একর জমিতে শালবন সৃষ্টির কাজ এপ্রিল থেকে শুরু হবে। গাজীপুর সাফারি পার্কে হাতির জন্য বিশেষ অভয়ারণ্য তৈরির কথাও জানান রিজওয়ানা। সুন্দরবনে এই সময়টায় একটু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, একই রকম ঘটনা ঘটে কালিয়াকৈরে এবং গাজীপুরে। আপনারা যতটুকু সম্ভব পূর্ব সতর্কতামূলক অবস্থান গ্রহণ করবেন। আগুন লাগলে ফায়ার ব্রিগেড নিয়ে গিয়ে আগুন পোড়ানো একটা বিষয়, আরেকটা হচ্ছে আপনার প্রহরাটা বাড়ানো। শালবনের মধ্যে 150 একর যেখানে এখন অন্যান্য গাছ আছে যেমন ইউক্যালিপটাস, আকাশমণি, ওগুলো সরিয়ে এই বর্ষায় আমরা 150 একর জায়গাতে শালবন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। কুষ্টিয়ার কুমারখালীর চরসাদিপুর ইউনিয়নে নেই কোনো রাস্তাঘাট, ভূমি অফিস, পুলিশ ফাঁড়ি, ব্যাংক, বিমা কিংবা সরকারি অবকাঠামো। ব্রিজ না থাকায় প্রতিদিন নৌকা দিয়ে পাড়ি দিতে হয় পদ্মা নদী। নেই তাদের জীবনের নিরাপত্তা। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। পার্থ সারথী ঘোষের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। কুষ্টিয়ার কুমারখালীর চরসাদিপুর ইউনিয়নে নেই কোনো রাস্তাঘাট, ভূমি অফিস, পুলিশ ফাঁড়ি কিংবা সরকারি অবকাঠামো। তাই এই চরের মানুষকে কাজের জন্য প্রতিদিন পদ্মা নদী পাড়ি দিয়ে উপজেলা ও জেলা শহরে যেতে হয়। কিন্তু যাতায়াতের জন্য কোনো ব্রিজ না থাকায় নৌকা দিয়ে পাড়ি দিতে হয় পদ্মা নদী। প্রশাসনিক অবকাঠামো না থাকায় সন্ত্রাসী কার্যক্রম ও মাদকে ছয়লাভ এই অঞ্চল। এছাড়া ইটভাটার গাড়ি চলাচলে প্রতিদিন ভাঙছে সড়ক। এসব সমস্যার সমাধানে নেই কোনো উদ্যোগ। একবারে অযোগ্য গাড়ি চলাচলের মতন পরিস্থিতি নাই। রোড ঘাট নেই, আপনার পাকা রাস্তা নেই, কাঁচা রাস্তা, শুধু বালু। আমরা মাটিগুলি ফেলায় বন্টন দিয়ে এগুলি দিয়ে যাতায়াত করতেছি। রোডটা ভালো করে দিতে পারেন তাহলে মনে করেন যে আমার একটু সুবিধা হবে। কুষ্টিয়ার পাবনা টু যাতায়াতের জন্য বর্তমান অবস্থা খুবই খারাপ। এর মধ্যে যদি একটা ফেরি যানবাহনের ব্যবস্থা করা হয় তাহলে বর্তমানে আমরা খুবই আশাবাদী যে ভালো হবে আমাদের জন্য। লেনদেন ও সঞ্চয়ের জন্য অন্যান্য ইউনিয়নে সরকারি বেসরকারি একাধিক ব্যাংক থাকলেও চরসাদিপুরে নেই একটিও। সমস্ত সেবা এবং প্রশাসনিক ব্যবস্থা, আপনি যত রকম সরকারি সার্ভিস বলেন, সবকিছু পদ্মা নদীর ওপারেই থেকে যায়। এখানে যদি ফেরি চলাচল হতো বা ব্রিজ হতো আমাদের জন্য সুবিধা হতো। রাস্তাঘাট ভালো না, আমাদের যাতায়াতে অনেক অসুবিধা হয়, দুর্ভোগ এটা দীর্ঘদিনের। তবে বিষয়গুলো তুলে ধরে ইউপি চেয়ারম্যানও জানালেন দুর্ভোগের কথা। ভূমি অফিস নাই, তারপরে পোস্ট অফিস নাই, আবার রাস্তাঘাটও আমাদের ইউনিয়নে সবই ভেঙে চুরে নষ্ট হয়ে রয়েছে। এটাও আমাদের দরকার। সমস্ত কাজই কুষ্টিয়া যায় আমাদের করতে হয়। সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জনগণের যেন দুর্ভোগ না হয়, এজন্য আমরা এখান থেকে যেন ওখানে সেবাটা আমাদের বিভিন্ন যে দপ্তর রয়েছে তারা যেন নিয়মিত প্রদান করে, সে বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, দ্রুত এসব সমস্যার সমাধান হোক, এমনটা চান পদ্মা চরাঞ্চলের মানুষ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত সহ যুদ্ধ বন্ধে 4 দফা শান্তি পরিকল্পনা ইউরোপের। এদিকে অর্থনৈতিক অব্যবস্থাপনা ও মুদ্রার দরপতন রোধে ব্যর্থতার দায়ে বহিষ্কার হলেন ইরানি অর্থমন্ত্রী আব্দুল নাসের হিম্মাতি। অন্যদিকে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে একটি জঙ্গি সংগঠনের কমান্ডার সহ 14 সন্ত্রাসী নিহত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন। ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত সহ যুদ্ধ বন্ধে 4 দফা শান্তি পরিকল্পনা প্রস্তুত করেছে ইউরোপ। পাশাপাশি রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি ও ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে তারা। রোববার লন্ডনে ইউরোপীয় নেতাদের জরুরি সম্মেলনে আসে এমন সিদ্ধান্ত। এদিকে অর্থনৈতিক অব্যবস্থাপনা ও মুদ্রার দরপতন রোধে ব্যর্থতার দায়ে অর্থমন্ত্রী আব্দুল নাসের হিম্মাতিকে বহিষ্কার করেছে ইরানের পার্লামেন্ট। হিম্মাতির বিপক্ষে ভোট দেন 182 জন এবং পক্ষে ভোট পড়ে 89 এমপির। গেল বছর হিম্মাতি মন্ত্রী হওয়ার পর ইরানি রিয়ালের মান কমেছে প্রায় 50%। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে দেশটির নিষিদ্ধ রাজনৈতিক দল তেহরিক-ই-তালিবানের 14 জন নিহত হয়েছেন। গেল 28 ফেব্রুয়ারি উত্তর ওয়াজিরিস্তান জেলার সীমান্তবর্তী শহরে নিহত হন তারা।
অন্যদিকে 2024 সালে যুক্তরাজ্যে আশ্রয় চেয়ে আবেদন করেছেন 1,08,000-এরও বেশি অভিবাসী। সংখ্যাটি গেল বছরের তুলনায় এই পর্যন্ত সর্বোচ্চ। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় 2023 সালে আশ্রয় আবেদন জমা পড়ে 91,811টি, যা আগের বছরের তুলনায় 18% বেশি। এর আগে 2002 সালে 1,03,081টি আবেদন পড়েছিল। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। সংবাদ শেষ করব অস্কারের খবর দিয়ে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল 97তম একাডেমি অ্যাওয়ার্ডস। অস্কার নামেই বেশি পরিচিত এই পুরস্কার। আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে শন বেকার পরিচালিত আনোরা। সেরা তথ্যচিত্রের পুরস্কার পেয়েছে ফিলিস্তিনের চলচ্চিত্র নো আদার ল্যান্ড। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরি। লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের পর 97তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার প্রদান অনুষ্ঠান নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত তা হয়নি। ডলবি থিয়েটারে যথারীতি জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় কোটি টাকার অস্কার পুরস্কার ও সম্মাননা। এবারের আসরে সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শন বেকার পরিচালিত আনোরা। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালনা ও সম্পাদনা সহ মোট 5টি অস্কার জিতেছে চলচ্চিত্রটি। এছাড়া ফিলিস্তিনি চলচ্চিত্র নো আদার ল্যান্ড পেয়েছে সেরা তথ্যচিত্রের পুরস্কার। দ্য ব্রুটালিস্টের জন্য দ্বিতীয়বারের মতো সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অ্যাড্রিয়ান ব্রোডি। এছাড়া সেরা অভিনেত্রীর জন্য পুরস্কার পেয়েছেন মাইকি ম্যাডিসন। আনোরা চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। সেরা সহকারী অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জো সালদানা। সেরা পরিচালকের জন্য পুরস্কার পেয়েছেন শন বেকার। সেরা চিত্রগ্রাহক হয়েছেন লল ক্রাউলি। সেরা ভিজুয়াল ইফেক্টসের জন্য পুরস্কার পেয়েছেন ডেনিস ভেলিনিয়োভ। এবারের আসরের সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম পেয়েছে লাতভিয়ান অ্যানিমেশন ফিল্ম ফ্লো। এটি প্রথম লাতভিয়ান চলচ্চিত্র যা অস্কার জয় করেছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সম্ভাবনা রয়েছে বললেন প্রধান উপদেষ্টা। পলাতক দলের বিরুদ্ধে দেশ অস্থিতিশীল করার অভিযোগ। বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি। পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়াম হল ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম কমল 28 টাকা। 2-1 দিনের মধ্যে সয়াবিনের সরবরাহ স্বাভাবিক হবে বললেন বাণিজ্য উপদেষ্টা। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিতে আজ নামছে ভারত অস্ট্রেলিয়া। নকআউটের রেকর্ডে এগিয়ে অজিরা। গ্রুপ পর্বের জয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।